আমি একটু সরাসরি জানতে চাই জনাব আবু সাইদ খান, তারপর আমি আমাদের অতিথির কাছে যাব। আপনি আসলে কি মনে করছেন, যদি আমরা ডাকসু নির্বাচনের ফলাফলটাকে বিশ্লেষণ করি, ডাকসুর প্রসঙ্গে পরে আসছি, এটা আসলে জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে? এটা নিয়ে অনেক মতবিমত আছে, আপনার পর্যবেক্ষণটা। আসলে এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে নির্বাচনগুলো, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের ইস্যুটা আর জাতীয় নির্বাচনে এক জিনিস না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবার নির্বাচনে কোনো ন্যাশনাল ইস্যু এখানে কাজ করে নেই, বরং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গণরোমের সমস্যা ইত্যাদি, তাদের ভোগ মানে তাদের কষ্ট যন্ত্রণা এগুলো উঠে এসছে। তো সেই বিবেচনা আমার কাছে মনে হয় না যে জাতীয় নির্বাচনে এটা কোনো প্রভাব ফেলবে। তবে হ্যাঁ, একটু হতে পারে, একটু কনফিডেন্স, হ্যাঁ সেইটুকু হতে পারে যে যারা বিজয়ী হয়েছে তাদের ভিতরে এক ধরনের কনফিডেন্স তৈরি হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এটা কোনো প্রভাব ফেলবে বলে আমার মনে একটা সাবধান বাণী হতে পারে যারা আসলে নির্বাচনে যাবে তাদের জন্য। আচ্ছা, আমি এই জায়গায় জনাব ফরিদুল হক আপনারকে একটু যুক্ত করতে চাই। মানে আমরা জানি যে জুলাই আন্দোলনে যারা মাঠে ছিল, যাদের চেহারাগুলো আমরা দেখেছি, এবং ওই সময় যারা আসলে সত্যিকার অর্থেই আন্দোলনে জোরালো ভূমিকা রেখেছিল, তাদের সবাইকে নিয়ে তাদের সবার ফেসটা আমরা দেখতে পাচ্ছিলাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাসে। এবং কিন্তু আমার একটু আপনাকে শুনতে অসুবিধা হচ্ছে, আমি ঠিক আপনার প্রশ্নটা বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি কি এবার শুনতে পাচ্ছেন? আমি তাহলে সংযোগটা আপনার সঙ্গে পুনর্স্থাপনের চেষ্টা করি। আমি এই ফাঁকে একটু কামরুজ্জামান রতন আপনার কাছে আসি। মানে অনেক গণমাধ্যম আসলে এইভাবে খবরটা করেছে যে ডাকসু নির্বাচনের ফলাফলে বিএনপি বিব্রত, জামাত উচ্ছ্বসিত, এবং এই প্রশ্ন অনেকে করছেন যে উচ্ছ্বাস আর বিব্রত এই পর্যায়ে থাকবে, নাকি দুটো দলই আসলে রাজনৈতিকভাবে এখান থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে কোনো কর্মকৌশল তৈরি করার চেষ্টা করবে? আপনার দিক থেকে দল হিসেবে পর্যবেক্ষণটা জানতে চাই। জি, আমি প্রথমেই একটি গণতান্ত্রিক একটা রাষ্ট্র এবং রাষ্ট্রের জন্য যে নির্বাচনের অপরিহার্যতা, এই অপরিহার্যতা আমাদের সেটা ডাকসু নির্বাচনের মাধ্যমে প্রারম্ভিক একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেটা শুরু হয়েছে। আমরা মনে করি ডাকসু দিয়ে যেই সূচনাটা হলো, সেইখানে আমাদের যে ছাত্রদের যে দৈনন্দিন যে দাবি ছিল, এবং ছাত্ররা দীর্ঘদিন বিভিন্নভাবে ডিপ্রেসড ছিল, তারা তাদের মুক্ত বিহঙ্গে তারা যে ইলেকশনটা করে জনমতকে প্রতিষ্ঠিত করেছে, সেখানে ত্রুটি বিচ্যুতি এটা প্রশাসনিক ব্যাপার, এবং যারা এটার সাথে প্রত্যক্ষ জড়িত এর মূল্যায়নটা তারা করবে। এখানে যদি আইনের কোনো ব্যর্থ হয়ে থাকে, সেটা আইনগতভাবেই আশ্রয় নিয়ে এবং আইনগতভাবেই সমাধান করে জাতির কাছে সেটাকে প্রকাশিত করবে। কিন্তু আমি ডাকসু ইলেকশনের যে সূচনাটা হলো, এই ইলেকশনের সূচনার জন্য আমি কর্তৃপক্ষকে এবং যারা জয়ী হয়েছে, এবং বিশেষ করে ডাকসুর মতো একটা প্রতিষ্ঠান যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এবং তাদের বিবেচনায় যাদেরকে রায় দিয়ে ব্যক্তিগত এবং আমার দলের তরফ থেকে তাদেরকে আমরা কনগ্রেস আমরা জানাই, সেইখানে আমাদের মনে করি এই ডাকসু ইলেকশন নিয়ে নিজেদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি, যেটা জাতীয় ইলেকশনে যদি এইটা কোনো আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, সেটাকে আমরা কোনো অংশে আমাদেরকে কোনোভাবে সেটা আমরা হতে দেব না। এবং জাতীয় নির্বাচনে এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনে তাদের কাজ করার জন্য হয়তো আস্থা, একটা বিশ্বাস থাকবে, কিন্তু আমরা আবারও বলছি, যেটা মান্না ভাই বলেছে এবং মুজাহিদুল ইসলাম সেলিম বলেছে, যে দলগতভাবে ডাকসুতে অনেকেই জিতবে, কিন্তু বৃহত্তর পরিসরে যখন জাতীয় ইস্যুতে যেখানে সাধারণ মানুষের একটা রাষ্ট্রের বিভিন্ন দাবি থাকবে, সেই দাবিগুলো নিয়ে যখন আমরা জনগণের সম্মুখে যাব, আমরা অবশ্যই আমরা জনগণের যে পালস ধারণ করে আমরা যেসব দাবি নিয়ে আমাদের যাওয়া উচিত, আমরা তাহলে এইভাবে জিনিসটা ধরতে পারি যে আসলে একটা কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রতিনিধি নির্বাচন হচ্ছে, এটা আসলে জাতীয় নির্বাচনের যে ধারা তার সাথে না মেলানোটাই ঠিক। যদি মেলাতে হয় তাহলে অনেক ধরনের বিভ্রান্তি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই তো? জি, আগামীতে আমাদের এই প্রভাবটা যেন নেগেটিভ সেন্সে আমাদের আগামী নির্বাচনে যেন কোনোভাবেই প্রভাবিত না করে, আমরা সেইভাবেই সেই আঙ্গিকে এটা আমরা দেখব। এবং এইখান থেকে নির্বাচন কমিশন যদি আইনগতভাবে কোনো ত্রুটি থাকে, সেটা আমাদের জাতীয় নির্বাচনে এর থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা ভালো পজিটিভলি আমরা ইনশাল্লাহ আমরা এগোবো। একদম, আপনার বার্তাটা পরিষ্কার। আমি একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজনীতি বিজ্ঞান বিভাগের এজিএম নিয়াজউদ্দিন আপনার কাছে আসতে চাই, এবং দুঃখিত যে শুরুতে একেবারেই সময়টা কম ছিল, যে কারণে আসলে ডাকসু ইস্যুতে আপনার সঙ্গে কথা হয়নি। কিন্তু আসলে এখন যে প্রসঙ্গটাতে আমরা আসছি, সামনে আপনি
আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাদের কেন্দ্রীয় শিক্ষার্থী নির্বাচন হবে চাকসু, তারও তোড়জোড় চলছে। এই যে শিক্ষার্থী সংসদগুলো নির্বাচিত আমরা প্রতিনিধি পাচ্ছি, জাতীয় নির্বাচনে তার কোনো প্রভাব পড়ছে কি পড়ছে না সেটা নিয়ে নানামুখী আলোচনা তো হচ্ছে। সেই আলোচনার বাইরে গিয়ে একটা বড় আলোচনা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির মনোনীত একটা প্যানেল ম্যাজিক দেখিয়ে ভূমিধস বিজয় অর্জন করলো। আমরা একটা প্রতিবেদন দেখেছি, কারণ হিসেবে অনেকে বলছেন তাদের ন্যারেটিভ, তাদের এমন কিছু জনকল্যাণমূলক কাজ এবং নির্বাচিত হওয়ার পর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে সেখানে প্রার্থনা করা, দোয়া করা, এই সব কিছুই যা করছে এটা আগে কখনোই শিবিরের কাছ থেকে দেখা যায়নি। আপনার মনে হয় কিনা শিবিরের প্যানেলের এগিয়ে যাওয়ার এটা একটা বড় কারণ এবং এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটা বার্তা? জি, ধন্যবাদ। দেখুন, আসলে জুলাই অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে যে নির্বাচন খুবই দৃষ্টি আকর্ষণ করেছে জনমানুষের মধ্যে, এবং সেটা হচ্ছে ডাকসু নির্বাচন, জাকসু চলছে, অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি নির্বাচনহীনতার যে দেশের যে সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে আসার যে নতুন একটা বার্তা এবং জনগণের কাছে এটার একটা বিপুল আগ্রহ তৈরি হয়েছে। এবং এই আগ্রহকে কেন্দ্র করেই কিন্তু সারা দেশের মানুষের মধ্যে এই নির্বাচনটাকে ফলো করছে, এবং সেখানে আমরা দেখছি ছাত্রদের যে ভোটাধিকার তারা প্রয়োগ করছে, এবং ভোটাধিকার প্রয়োগের মধ্যে আমরা দেখছি তারা এর মধ্যে দিয়ে তাদের যে গণতান্ত্রিক চর্চা, মত প্রকাশের যে জায়গা, সেটা তারা করছে। এটাই হচ্ছে আমার কাছে আমি গুরুত্বপূর্ণ মনে করি যে ভোটের সংস্কৃতি। এখন একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন, বিভিন্ন সংগঠনই এখানে তাদের প্রার্থিতা দিয়েছে, এবং প্রার্থিতা প্রদানের মধ্যে দিয়ে তারা তাদের মতাদর্শ এবং তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেছে। এখন ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে যে বিশ্লেষণ হচ্ছে, আমি মনে করি যে এটা ছাত্ররা যে মতামত দিয়েছে এটা তাদের সম্পূর্ণ নিজস্ব মতামত, এবং সেখান থেকে একটা রিফ্লেকশন আসছে যে যে গতানুগতিক যে সংস্কৃতি, ছাত্র রাজনীতির যে সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে আসার একটা বার্তা আমরা দেখতে পাই। আর এই ফলাফলের পেছনে অনেক কারণ আছে। আমি নির্বাচন কেন্দ্রিক যেসব বিষয়গুলো আসছে, অভিযোগ আসছে, পাল্টা অভিযোগ আসছে, সেগুলোকে একপাশে রাখতে চাই। কিন্তু আমি যেটা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পুরো আয়োজন করেছে, তারা যে সাহস দেখিয়েছে দীর্ঘদিন নির্বাচন না হওয়ার, আর বিশেষ করে জাকসু ক্ষেত্রে নির্বাচনের হয়েছে প্রায়, আমি যেটা জানি, প্রায় 30 বছরেরও বেশি সময়, এবং চাকসুর ক্ষেত্রে তাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, ডাকসুতে 2019 সালে যে নির্বাচন হয়েছে, সেটার একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি, এবং সেখানে ছাত্র সংগঠনগুলো কিন্তু তাদের প্রচারণা এবং তাদের যে ভোটারদেরকে আগ্রহ করার যে বিভিন্ন রকম চেষ্টা, সেগুলো কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছে। কোনো অব্যবস্থাপনা চোখে পড়েছে ছোট করে? আমি এই ক্ষেত্রে বলবো যে আসলে এই নির্বাচনের ক্ষেত্রে, বিশেষ করে আমি ডাকসুর ক্ষেত্রে এবং আজকে যে জাকসু নির্বাচন নিয়ে যে জাকসুর কথা জানতে চাচ্ছি। আচ্ছা, জাকসু, জি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে যেটা বেশি পরিলক্ষিত হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদের এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তাদের যে পরিমাণ লোকবল প্রয়োজন ছিল, আমরা শিক্ষকদের যে এঙ্গেজমেন্ট দরকার ছিল, সেটার যে ব্যাপকতা, এবং আমরা দেখছি ভোট ফলাফল গণনার ক্ষেত্রে অনেক সময় নিচ্ছে। এবং আমি মনে করি যে একটা নির্বাচনকে আসলে এই নির্বাচনহীনতার যে সংস্কৃতি সারা দেশে না হওয়ার কারণে জনমানুষের এত আগ্রহ এই নির্বাচনগুলোকে নিয়ে, এটা অনেক চাপ তৈরি করেছে আমি মনে করি, এবং যে কারণে প্রশাসন তার যে স্বাভাবিক কার্যক্রম, সেখানে কিন্তু তারা একটু বলি যে এখানে এই যে নির্বাচনের জন্য যে প্রস্তুতি, শিক্ষকদেরকে এঙ্গেজ করে একটা বড় স্টেক হোল্ডার শিক্ষকরা এবং ছাত্ররা, সেখানে আস্থার জায়গাটা এবং এই পরিচালনার কাছে শিক্ষকদের ব্যাপকভাবে অংশগ্রহণটা আমি মনে করি জরুরি ছিল। ভোট গণনার জন্য একটা প্রস্তুতি আরো বড় পরিসরে দরকার ছিল। যদি হলের প্রত্যেকটা হলে
তাদের কাউন্টিংটা হলে এই যে আপনি যে কথাগুলো বললেন যেগুলো হওয়া উচিত ছিল সেটা ধীরে ধীরে তারা উপলব্ধি করলেন শিক্ষকরা, এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে বিকেল 5:30 থেকে নতুন করে কাউন্টিং শুরু হলো, এবং রাত্রে আমরা 9টার দিকে আমরা জানতে পেলাম আরো 7টা টেবিল যুক্ত হয়েছে, পার টেবিলে 6 থেকে 7 জন করে আছেন, এবং তারা ধারণা করছেন ভোর নাগাদ হয়তো ফলাফল দিতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই জায়গাটাতে জনাব ফরিদুল হক আপনাকে যুক্ত করতে চাই, নিশ্চয়ই এবার আপনি আমাকে শুনতে পাচ্ছেন, এবং জনাব আবু সাইদ খান আপনি চাইলে আপনি প্রশ্নও করতে পারেন। আমি একটু শুরুতে আপনার কাছে জানতে চাই জনাব ফরিদুল হক, অনেকেই বলছেন জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে মুখগুলোকে আমরা দেখিয়েছিলাম, আবু বকের মজুমদার, আব্দুল কাদের, দুর্ধর্ষ কাজ তারা সেই করেছিলেন, তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর অনেককে আত্মবিশ্বাস দিয়েছিলেন, কিন্তু ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমরা তাদের অনেক বড় ভরাডুবি দেখলাম, এবং এটা নিয়ে তারা একজন আরেকজনকে দোষারোপ করছে, হয়তো তারা পরবর্তীতে উপলব্ধিও করবে। আপনার জায়গা থেকে শুরুতে পর্যবেক্ষণটা বলবেন, কেন এমনটা হলো? মানে জুলাই যোদ্ধা সবারই পছন্দের তালিকায় তারা ছিলেন, কিন্তু ভোট পেলেন না। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ৭১ টেলিভিশনের দর্শকদেরকে এবং যারা সমালোচক আছেন সবাইকে শুভেচ্ছা। জি, দেখেন এইখানে মানে কি বলবো, যে বৈষম্য বিরোধী পর্ষদ থেকে যে প্যানেল ছিল, এই প্যানেলের সবাই তো বটেই, পাশাপাশি অন্য প্যানেলগুলোতেও যারা ছিল তারাও কিন্তু গত জুলাইতে রাজপথে ছিল, বিভিন্নভাবে তারা ভূমিকা রেখেছে, নেতৃত্ব যে সংগঠিত করেছে, আপনার হামলা মামলার শিকার হয়েছে, সবারই কোনো না কোনো ভূমিকা আছে। তো ওই অর্থে আলাদাভাবে তাদেরকেই শুধু ধরেন, তারাই শুধু জুলাইয়ের মুখ ব্যাপারটা এইভাবে না দেখে সবাই আসলে সবচেয়ে বেশি ছিলেন, তারা হয়তো বা সামনে ছিলেন, এটা ঠিক আছে। কিন্তু এখন যেটা হয়েছে যে সাংগঠনিক মানে তারা একটা নতুন ছাত্র সংগঠন নিয়ে নির্বাচনে গেছেন, আন্দোলন আর নির্বাচনে এটার মধ্যে তো পার্থক্য আছে। একটা নতুন ছাত্র সংগঠন নিয়ে নির্বাচনে গিয়েছেন, এরকম নির্বাচন করার জন্য যেরকম প্রস্তুতি দরকার, যেরকম সাংগঠনিক ভিত্তি দরকার, অভিজ্ঞতা দরকার, সেটার একটা ঘাটতি ছিল। আর একটা জায়গা যেটা ছিল সেটা আসলে আমার অকপটে স্বীকার করা উচিত, এইটা নিয়ে আসলে নিজেদের ব্যাপারে ইয়ে করা উচিত না, সেটা হচ্ছে যে সমন্বয়ের যে বেশ খানিকটা ঘাটতি ছিল। মানে সবাইকে একসাথে নিয়ে একটা প্যানেল করে এগিয়ে যাওয়ার যে চেষ্টাটা, এই চেষ্টাটা করা হয়েছে, কিন্তু এটাতে আসলে কিছুটা ঘাটতি ছিল, যে কারণে একাধিক প্যানেলে আমাদের ছেলেরা যুক্ত হয়েছে, সেটারও কিছুটা প্রভাব পড়েছে বলে আমি মনে করি। তো তারপরও সব মিলে একটা নির্বাচন হয়েছে, একটা নির্বাচনের মানে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচনের পথে হাঁটা শুরু করেছি। এইটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না, সারা বাংলাদেশের জন্য এটা খুবই একটা পজিটিভ ব্যাপার, এবং বেশ ব্যাপক মাত্রায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল, ভোট দিয়েছে, সেটার মধ্য দিয়ে আমরা আসলে একটা নতুন দিকে যাত্রা শুরু করতে পারছি বলে মনে হচ্ছে। কিন্তু এখানে তারপর দুইটা জিনিস একটু মানে নোট দেওয়া দরকার, সেটা হচ্ছে যে নির্বাচনের দিন মানে ডাকসু নির্বাচনের দিন শেষের দিকে আমরা সবাই জানি, মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিকে দুইটা বড় রাজনৈতিক দলের শোডাউন দেখা গেছে, তারা ওইখানে মহড়া দিয়েছেন, জমায়েত করেছেন। এইটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল, কারণ ছাত্রদের বিষয়, শিক্ষার্থীদের বিষয় তাদের হাতে ছেড়ে দিলে এটা সবচেয়ে ভালো ছিল। বাইরের কোনো পেনিট্রেশন এখানে করার চেষ্টা করাটা কিংবা এই যে মহড়া দেওয়াটা, যেটা ডাকসুর ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে, গতকালকে রাত্রেও দেখা গেছে, আজকেও দেখা গেছে, এইটা আসলে মোটেই ঠিক হয় নাই। এবং ছাত্র সংসদগুলোকে কিংবা বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা জাতীয় রাজনীতির ব্যাটেল গ্রাউন্ড যাতে বানিয়ে না ফেলি, সেজন্য আমরা দায়িত্বশীল সকল রাজনৈতিক পক্ষকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করব। কারণ দিন শেষে বাংলাদেশে যে আমরা যে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছি, সেই যাত্রার যে লড়াই, গত 15-16 বছরের যে লড়াই, এই লড়াই আমরা সবাই কোনো না কোনো ফর্মে ছিলাম, আমরা একসাথেই লড়াইটা করেছি। অতএব গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা যেন শুধুমাত্র জনগণের হাতে ছেড়ে দেই। আপনার বক্তব্যটা একেবারে পরিষ্কার। এখানে আবু সাইদ খান আপনি কিছু যুক্ত করতে চান? তার আগে ছোট করে আপনার কাছে একটু জানতে চাই, আপনার পর্যবেক্ষণটা কি? মানে বাকছাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ খুব কম সময় এটা গঠন হয়েছে, কিন্তু তাদের পরিচিতিটা বেশ দীর্ঘ সময়, সব শ্রেণীর মানুষ তাদেরকে চেনেন, কারণ জুলাই অধ্যয়নে তারা মাঠে ছিলেন। ডাকসু নির্বাচনের কাঙ্ক্ষিত ভোট পাওয়া তো কাম্য ছিল। নির্বাচনে হেরে যাওয়ার মধ্য দিয়ে তাদের ভূমিকা গৌণ হয় না। জি, সংগ্রামে তাদের যে ভূমিকা ছিল এবং তাদের যে আকাঙ্ক্ষা, যেভাবে রাজনীতি দল গড়ার প্রক্রিয়া রয়েছে, সেগুলো অব্যাহত থাকতে পারে, বরং নির্বাচনটা তার একটা অভিজ্ঞতা হিসাবে গ্রহণ করতে পারে। আর একটা হচ্ছে যে ছাত্র অঙ্গনে তো তারা সংগ্রামের রাস্তায় ছিল, অগ্রণী ছিল, এটা ঠিক আছে, কিন্তু ছাত্র অঙ্গনে নির্বাচন করতে হলে একটা পূর্ব প্রস্তুতি দরকার। আমার মনে হয় সেই পূর্ব প্রস্তুতিটা তাদের ছিল না। এর জন্য একটা অভিজ্ঞতা দরকার, হলের সঙ্গে দীর্ঘদিন ধরে লেগে থাকার বিষয় ছিল, যেটা অন্যদের ছিল। আচ্ছা, তো যেটা তার মানে এখানে অভিজ্ঞতা তাদেরকে পিছিয়েছে, কিন্তু সম্পৃক্ততা বা জুলাই আন্দোলনে তাদের ভূমিকা সেটা সবার মাথায় আছে। এবং
মানুষ আসলে যেটা ভালো লেগেছে বেশি তাকেই ভোটটা দিয়েছে, তাই তো? না, লেগেছে বেশি মানে ভোট পাওয়ার বিষয়টা আলাদা। একটা হচ্ছে যে তাকে আন্দোলনের সৈনিক হিসাবে তাদেরকে দেখবে এবং দেখছে, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে অন্য হিসাব কাজ করে, অনেক ধরনের হিসাব কাজ করে। যেমন ধরেন তার হলে তার রুম পাওয়া ইত্যাদি যেগুলো আগে থেকে ছিল, কিংবা হলে তার আচরণ, হলের ভূমিকা, এগুলো কাজ করে। অর্থাৎ আন্দোলন অর্থাৎ জাতীয় রাজনীতির বিষয়টা আমার মনে হয় কখনো কখনো ছাত্র অঙ্গনে ইস্যু হতে পারে, কিন্তু এবার ইস্যু হয়েছে বলে আমার মনে হয়। তবে যেটা আসলে বন্ধের ভালো হলো সেটা হচ্ছে সব ছাত্র সংগঠনের একটা চমৎকার অভিজ্ঞতা হলো একটা নির্বাচনে কিভাবে আসলে ক্যাম্পেইনটা করতে হয়, কোন কথা বলতে হয়, কিভাবে বলতে হয়, সব কিছু একটা স্কুলিং তারা হয়ে গেল। আমি এখানে যারা ফয়দুল হক ছোট করে আরেকটা বিষয় একটু জানতে চাই। এই ছাত্র সংগঠন বাকশাসের বয়স তো বেশি না, কম সময়ের মধ্যে তারা তাদের সক্ষমতা অনুসারে খুব ভালো কিছুই করেছে এবং তেমনটা আমরা দেখতে পাচ্ছি এনসিপির ক্ষেত্রেও খুব কম সময়ের মধ্যে এনসিপি গঠন হলো, কিন্তু গোটা দেশই তারা ঘুরেছে, সাধারণ মানুষের সাথে যোগাযোগটা করেছে এবং প্রচারের যে ধরন সেটা সব মহলেই প্রশংসিত হয়েছে নিঃসন্দেহে। কিন্তু কিছু কিছু বিষয় আসলে সত্যিকার অর্থে ধাক্কা খাচ্ছে। যেমন এনসিপির গেল বুধবারে দুজন শীর্ষ নেতৃত্ব, হ্যাঁ আপনি জানেন যে মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন। মানে এই বিষয়টা নিয়ে আপনাদের দিক থেকে বক্তব্যটা কি? মানে কেন এই পদত্যাগটা, এবং নির্বাচনের ঠিক 4-5 মাস আগে এরকম পদত্যাগ করে ফেলাটা দলের জন্য আসলে কি ধরনের বার্তা দেয়? রাজনৈতিক দলে আসলে মানুষ আসবে চলে যাবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে আসলে ধরেন এটা বার্তার কিছু নাই। এটা হচ্ছে যে ধরেন ব্যাপারটা হচ্ছে, এটা তো সত্য যে বাংলাদেশের রাজনীতিতে এনসিপি অনেকগুলো নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট করেছে, মানে সে নিজে অনেকগুলো নতুন চ্যালেঞ্জ নিয়েছে এবং পুরনো যে রাজনীতি সেটার মধ্যেও সে অনেকগুলো নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট করেছে। যে ধরেন সরাসরি ধরেন সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর মানে ধরেন যে মানে সেনাবাহিনীর মাধ্যমে ডিজিএফআই সহ র্যাব সহ যেই অত্যাচার জুলুমগুলো হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখেছি যে পুরনো রাজনৈতিক দলগুলো এগুলোকে অ্যাড্রেস করেন, এগুলোকে আনঅ্যাড্রেস রেখে তারা সামনে এগিয়ে যেতে চেয়েছে। এনসিপির জায়গা থেকে বিভিন্ন নেতৃবৃন্দ তারা এটাকে বিভিন্ন সময় অ্যাড্রেস করেছে। এখন এই অ্যাড্রেসিং এর জায়গাটা সবসময় হয়তো বা খুব প্রপার হয়নি, কিংবা সবসময় হয় কি যে আমরা যে সমস্ত প্ল্যাটফর্মে কথা বলি, ধরেন আপনি এখানে কথা বলছেন, আমার সময় তো খুব সংক্ষিপ্ত, আমি আসলে পুরো কথাটা আসলে ব্যাখ্যা করা আমার জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। তাতে করে যেটা হয় যে সবসময় অ্যাড্রেসিংটা খুব প্রপার করা যায় না, তাতে করে অনেক সময় অনেক মানে কি বলে যে অনেক ভুল তথ্য যায়, কিংবা অনেক ধরনের মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, মিস পারসেপশন তৈরি হয়। তো সেই জায়গা থেকে ধরেন মনে করেন আমি যেটা মনে করি ওনারা যেভাবে ভেবেছেন, মানে ওনারা যে অ্যাকুইজ করেছেন, যেভাবে অভিযোগ দিয়েছেন যে আমরা পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছি, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে এই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আসলে ওই পারসেপশনের জায়গা থেকে ওনারা আসলে পদত্যাগ করার আগে এই বিষয়গুলো নিয়ে খুব প্রপার চ্যানেলে প্রপার ইয়েতে কথা বলেছেন বলে আমার জানা নাই। এরপরে ওনাদের কাছে হঠাৎ করে মনে হয়েছে যে না, এটা তো আসলে আমাদের সেনাবাহিনীর পরিচয়কে আসলে ইয়ে করছে, ব্যাপারটা তো তা না। মানে ধরেন বাংলাদেশের যে কোনো বাহিনীর মানুষ যারা কাজ করে তারা তো আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, কিংবা আমাদের আত্মীয় স্বজন। কিন্তু ঘটনা হচ্ছে যে এর মধ্য দিয়ে আবার এই রাষ্ট্রীয় বাহিনীগুলো তো বিভিন্ন রকম অত্যাচার নির্যাতনের সাথে তাদের কিছু কিছু অংশ কিংবা কিছু কিছু পার্ট যুক্ত ছিল, এটাও তো সত্য। তো এখন তো আসলে দুইটাকে অ্যাড্রেস করতে হবে। তো এই জায়গাটাতে আমাদের মনে হয়েছে একটু কমিউনিকেশন গ্যাপ ছিল, সেই গ্যাপটা ওনারা প্রপারলি অ্যাড্রেস না করে হয়তো বা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন। যদি আর একটু আলাপ আলোচনা করতেন তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। তারপরে আমার ধারণা এই আলাপ আলোচনা ভবিষ্যতে যে করার সুযোগ নেই, ব্যাপারটা এরকম না। এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, এটা হতে পারে। এটা গণতান্ত্রিক ভাবে আমাদেরকে দেখতে হবে যে একজন দলে আসতে পারে আবার চলে যেতে পারে। আমিও আজকে দলের হয়ে কথা বলছি, কালকে আমিও দল ছেড়ে চলে যেতে পারি। এইটা এত সিরিয়াস কিছু না। এটার উপরে জাতীয় রাজনীতি কিংবা এনসিপি রাজনীতির উপরে খুব একটা প্রভাব পড়বে বলে আমি মনে করি। একদম আপনার বক্তব্য স্পষ্ট। আমি 1 মিনিটের মধ্যে জনাব কামরুজ্জামান রতন আপনার কাছে একটু আসতে চাই। নির্বাচনের একটা আমেজের মধ্যে আছে এবং আজকেই প্রধান উপদেষ্টা প্রেস সচিব স্পষ্ট করেছেন 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অবশ্যই হবে। বিএনপির প্রস্তুতির জায়গাটা একটু বলবেন ছোট করে সংক্ষেপে। আমাদের দল সবসময় এই প্রস্তুতির মধ্যেই ছিল এবং ফেব্রুয়ারি এটা আমাদের প্রত্যাশিতই এবং সবার আলোচনার ভিত্তিতে এই ডেটটা ঠিক হয়েছে। তো আমি শুনিয়ে একটা কথাই প্রত্যাশা বলছি, সব দল এখানে সবাই এঙ্গেজ হয়েছে এবং আমার জাতীয়তাবাদী ছাত্র দল তারা লেট স্টার্ট করেছে এবং এখানে একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু সর্বশেষ তারা অংশগ্রহণ করেছে। শিবিরের ভাইরা ওরা কিন্তু দীর্ঘ 1 বছর যাবৎ কিন্তু এই দলের সাথে বিভিন্ন এঙ্গেজমেন্ট ছিল সাধারণ ছাত্রছাত্রীদের সাথে। আমার মনে হয় ওই অ্যাডভান্টেজটাই তারা পেয়েছে এবং সেখানে আমার ছাত্রদল আমাদের যারা
তারা কিন্তু দাঁড়িয়েছে, শিখেছে, লড়তে শিখেছে এবং আগামীতে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ অবশ্যই আমার ছাত্রদল আবার ঘুরে দাঁড়াবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, একটা সময় দিলেন এবং বেশ কিছু বিষয় আসলে আপনাদের সঙ্গে কথা বলে পরিষ্কার হলো, এবং ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন, এবং একই সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, এবং ঠিক এই মুহূর্তে আমার স্টুডিওতে সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবং দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাইদ খান, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজনীতি বিজ্ঞান বিভাগের এজিএম নিয়াজউদ্দিন, তিনিও আমাদের সঙ্গে আছেন।